মেনেছে এবং সম্মানিত বোধ করছি। প্রথমেই বলি যে আমার পড়াশুনো, কাজকর্ম, গবেষণা সবই আমাদের প্রজন্মকে নিয়ে, অর্থাৎ যারা 60-এর উপরে আছে। 24 বছর বয়সে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রিসার্চের কাজ করতে গেছি। আমার এখনো মনে আছে এতখানি বয়সে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি বয়স্কদের নিয়ে কাজ করবে কেন, তুমি একজন সোশিয়োলজি মাস্টার্স ডিগ্রি হোল্ডার, কত তো বিষয় রয়েছে কথা বলা, হঠাৎ বয়স্ক কেন? আর সেই সময় আমি বলছি 80s এর কথা, গত শতাব্দীর 80s এর কথা। সেই সময় জেরোন্টোলজি শব্দটা অনেক একাডেমিশিয়ানও জানতেন, আর নিজেই দেখেছি সেটা। তো তখন আমাকে বলা হয়েছিল যে কেন? আমি বলেছিলাম, ওই যে বললাম 24 বছর বয়স, যে আমি একটাই কথা বলতে পারি যে আমি নিজে দাদু দিদার কাছে মানুষ হয়েছি, বিকজ বোথ মাই পেরেন্টস দে ওয়ার্ক আউটসাইড। তো সেইখানে আমি দেখেছি তাদের সমস্যা। সেটা দেখে আমার মনে হয়েছে তখন থেকে যে আমি যদি জীবনে কোনো সুযোগ পাই, আমি প্রথম ফোকাস করবো আমার বাবা মাকে, তারপরে অন্য। তো সেই থেকে আমার যাত্রা সেটা হলো 80-র দশক। যেহেতু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কোনো থিওরিটিক্যাল কাজ চলে না, পিএইচডি কাজ, তো আমার কাজটা ছিল সম্পূর্ণভাবে এজি বেঙ্গলে বসে। কারণ এজি বেঙ্গলে তখন পেনশনাররা আসতে চাকরি হাতে বসে থাকতে, তারা পেনশনটা নেবেন এবং ওই চাকরিটা যখন নাম্বার ডাকা হবে তখন এক একজন যাবেন। সবাই সরকারি চাকরি ছিলেন, আমার কাজটা ছিল পাবলিক ইন্স্যুরেন্স ক্যালকাটা। ওই যে সময়টা মাঝখানে তারা বসে রইলেন অনেকক্ষণ সময়, তারা ভীষণ আনন্দের সঙ্গে আমার সঙ্গে কথা বলতেন। প্রথম কথা আমার তখন বয়স কম, তারপরে যা যা প্রশ্ন আমার মাস্টারমশাই আমাকে করেছিলেন সেগুলো তাদের শুনতে খুব ভালো লাগতো, কারণ তার আগে তাদের সঙ্গে কেউ এরকম কথাবার্তা বলেনি। তো দীর্ঘ সময় এজি বেঙ্গলে গিয়ে যে আমাকে জায়গা করে দিয়েছিলেন বসার, এবং দীর্ঘ সময় আমি তাদের সঙ্গে কথা বলতাম। তাদের বগ্ন স্বাস্থ্য, তাদের আর্থিক সমস্যা, তাদের নিঃসঙ্গতা, তাদের একাকিত্ব এবং তাদের নিরাপত্তাহীনতা, তখনই আমাকে ভীষণভাবে আমাকে আলোড়িত তো করেইছিল, এবং আমার খুব ইচ্ছে করতো যে এটা জানতে বা বুঝতে যে কেন হচ্ছে। সেই জানা বোঝাই আমাকে অনুপ্রাণিত করেছে এখন 4 দশক ধরে শুধু যে প্রশ্নটা আমি আমার পুরো যাত্রা পথে 80 দশক থেকে আজকে 2024 পর্যন্ত বারবার শুনেছি, সেটা হলো বয়স্ক কেন। এটা বৈজ্ঞানিক উত্তর, পার্সোনাল না। বৈজ্ঞানিক উত্তরটা হচ্ছে যে দুটো তথ্য আমাদের জানতে হবে। এক হচ্ছে মানুষের সংখ্যা বৃদ্ধি, বয়স্ক মানুষের আয়ু বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি। যে শিশু জন্মেছে 1994 সালে, তার প্রত্যাশিত আয়ু হবে 76 বছর। আমাদের আগের প্রজন্ম এটা চিন্তাও করতে পারতেন না। সারা ভারতবর্ষে 15 কোটি বয়স্ক মানুষ, ওই বয়স্ক হতে সৃষ্টি কাজ করছে, যেটা আমাদের দেখেছে সংখ্যা ছাড়িয়ে গেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আছে 77 লক্ষ বয়স্ক মানুষ। এবং একটা কথা মনে রাখা দরকার যে এরা কোনো হোমোজেনিয়াস গ্রুপ নয়, এরা কিন্তু হেটেরোজেনিয়াস। এদের ভেতরে উচ্চবিত্ত আছেন, মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্ত আছেন, প্রচন্ডভাবে পড়াশোনা জানা শিক্ষিত আছেন, একেবারেই লেখাপড়া না জানা মানুষ আছেন, গ্রাম আছে, শহর আছে, নানাভাবে ভাগ করা যায়। আমি সেসবের মধ্যে যাচ্ছি না, যেহেতু আমরা শহরে কাজ করি, আমার কাজটা শহরকে দেখি। কিন্তু কথা হলো যে এই যে সমস্ত মানুষ, এদেরকে নিয়ে ভাবনার পরে কাজ করতে গিয়ে আমার কিন্তু প্রচন্ড অসুবিধা হয়েছে, কারণ সবাই খুব অবাক হতেন আমাকে দেখে। এবং এমনকি আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে এতদিন কাজ করেছি, আপনারা জানেন যে একেবারে একাডেমিশিয়ানদের সেটাতে সেক্ষেত্রে একেবারে সবাই আসতেন, কত লোক আসতেন, এবং আমাদের নিয়মই ছিল আমরা যারা স্কলার ইয়ার, আমাদের মাস্টারমশাইরা কোনো বিদেশি লোকজন একাডেমিশিয়ান থেকে আমাদের প্রায় ধাক্কা মেরে পাঠাতেন তার কাছে, কথাবার্তা বলার জন্য, যে কথাবার্তা বলে আমরা একটু স্টেজ ফ্রি হব। সেটা আমি দেখেছি যে তখন অনেক বয়স্ক ওরা সিনিয়র সিটিজেন, সিনিয়র যে একাডেমিশিয়ান আসতেন, আপনি বলতেন সাথে কি আমি গান ওয়ার্কিং ফর দ্য ওল্ডার পারসন, তো খুবই তারা বিস্মিত হতেন। একই জেনারেলজি, তারপরে আমার বয়স, তারপরে আমার কাজকর্ম শুনে খুবই বিস্মিত হতেন। আমি সেটা ধরে রেখেছিলাম বহুদিন, এখনো আছি, এখনো ধরে আছি। এইবারে একটা কথা বলি যে শুধু সংখ্যা
কিন্তু একটা সমস্যাকে সামাজিক সমস্যা বলে না। একটা সমস্যা সামাজিক সমস্যা তখনই হয় যখন যে ব্যক্তি তার যে সমস্যা সেটা তিনি বা তার পরিবার সমাধান করতে পারছেন না, এবং যে রিকোয়ার্ড সোশ্যাল হেল্প। প্রবীণরা আজকের সমাজে এমন একটা জায়গায় আছে যে তাদের সমস্যাগুলো কিন্তু আর নিজেরা সলভ করা সম্ভব হচ্ছে না। তার মানে তার একটা কারণ হচ্ছে, খুব বড়, আমরা সকলেই জানি যে আমাদের যে যৌথ পরিবার ছিল সেটা বেড়ে গেছে। অর্থাৎ একদিকে এদের বয়স বাড়ছে, এরা শহরে চলে আসছে, কারণ আজকাল সবাই ছেলেমেয়েরা তার পরবর্তী প্রজন্ম সবাই শহরে চলে এসেছেন, কিন্তু তাদের দেখাশোনা করার লোক নেই, তারা বাঁচছেন বেশি। আমাদের জীবনদায়ী ওষুধের ফলে মানুষের আয়ু বেড়ে গেছে, তারা বাঁচছেন অনেক দিন, কিন্তু তাদের নিউক্লিয়ার ফ্যামিলির জন্য তাদের দেখাশোনার লোক নেই। তো একদিকে সংখ্যা বাড়ছে, প্রত্যাশিত আয়ু বাড়ছে, আর একটা দিকে কিন্তু তাদের কেয়ার নেওয়ার কোনো, দেখুন ঘরে ঘরে কিন্তু স্বামী স্ত্রী সন্তান, তাদের বাবা মারা মোটামুটি একলাই থাকেন, স্বামী স্ত্রী সন্তান সবাই কাছে পড়াশোনা করতে কাজে দিয়েছেন। তো এই যে একটা সিচুয়েশন, এটাতে একটা প্রসঙ্গ এখানেই বলি যে 21st সেঞ্চুরিতে আমাদের ভারত সরকার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, যার সঙ্গে আমি যুক্ত, তারা কিন্তু সিনিয়র সিটিজেন্স প্রবলেমটাকে নাম্বার 1 প্রায়োরিটি এরিয়ার মধ্যে রেখেছে। প্রায়োরিটি এরিয়ার মধ্যে রাখার কারণটাই হচ্ছে যে এদের যে পরিষেবা সেটা যে কতদূর ব্যর্থ হতে পারে, কিভাবে সেটাকে দেওয়া যেতে পারে, সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে পলিসি প্রজেক্ট প্রোগ্রাম চিন্তা রেখেছে। তো দুটো যে কথা আমি বললাম, একটা তাদের সংখ্যা বৃদ্ধি, আর একটা হচ্ছে পরিষেবা পাওয়ার মানুষের অভাব। এই দুটোকে মিলিয়ে কিন্তু পার্থক্য বিজ্ঞান একটা অ্যাপ্লিকেশনের সূত্রপাত। যে প্রতিষ্ঠান থেকে আমি এসেছি, ক্যাটারিং মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, যেটা ভারত সরকারের রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের সিনিয়র সিটিজেন্স ব্রাঞ্চের আমরা হলাম পূর্বাঞ্চলের রিপ্রেজেন্টেটিভ। এই যে সিনিয়র সিটিজেন্স ব্রাঞ্চ, এখানে যা যা প্রজেক্ট পলিসি প্রোগ্রাম হচ্ছে তাদের ভিতরে আবশ্যিকভাবে আমাদের ম্যান্ডেটরি, তার ভিতরে আমাদেরকে পার্টিসিপেট করতে হয়। শুধু পার্টিসিপেট করে না, সেগুলো তৈরি হওয়ার পরে সেগুলো সব জায়গায় ডিসেমিনেশন অফ ইনফরমেশন, অ্যাওয়ারনেস জেনারেশন, এগুলো আরআরটিসি একেবারে ম্যান্ডেটরি টাস্ক অফ আরআরটিসি, অ্যাওয়ারনেস জেনারেশন, সেন্সিটাইজেশন ইত্যাদি। মোটামুটি আমাদের প্রতিষ্ঠানে 3 ধরনের কাজ হয়। প্রথম হলো গবেষণা। আমি নিজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করেছি, পরবর্তীকালে বিদেশে গিয়ে জাপানে বেশ কিছুদিন ছিলাম, ওখানে গিয়ে কম্পারেটিভ স্টাডি করেছি, জাপানিজ রোলার পার্সনস এবং ইন্ডিয়ান রোলার পার্সনস। সেখানে আমি দেখেছি যে অনেক কিছু মিলছে, অনেক কিছু মিলছে না, আপনার ওটা ডেভেলপ করছে। ওখানেই প্রথম ডে কেয়ার সেন্টারের কনসেপ্ট আমি পেয়েছি, যে কি করে ওরা ডে কেয়ার সেন্টার চালায়। আজকে কেউ রিটায়ার করলে পরের দিন ডে কেয়ার সেন্টারে নিজেদের কমিউনিটির সাথে তারা যুক্ত হয়, এবং সেই যুক্ত হয়ে তারা নানাভাবে সাহায্য করেন, তাদের সাহায্য করেন। তারা বয়সকে ভাগ করেছেন 3টে ভাগে, 60 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখন আমাদের দেশে আর একটাও গ্রুপ হয়েছে 91+। তো যে বললাম বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইয়াং ওল্ড, মিডল ওল্ড, ভেরি ওল্ড। আমরা যখন ছাত্রী ছিলাম তখন ছিল একটা 70 বয়স বা 80 বয়স হলে আমার মাস্টারমশাই বলতেন, একটু কথা বলিস, তোমার একটু জানা দরকার, তুমি কি ভাবছেন, দেখো উনি অর্থ জেনে নেবেন। আজকে 4 দিকে টানা জেনে নেবেন, 4 দিকে, অর্থাৎ ইয়াং ওল্ড, মিডল ওল্ড, ভেরি ওল্ড অ্যান্ড সুপার ওল্ড। তাই এদের সবার জন্য কি করতে হবে? ওই যে বললাম, প্রথম হচ্ছে রিসার্চ। বহু বহু ডেটাবেস জেনারেশন আমাদের করতে হয়, করতেই হবে। এটা ভারত সরকারের কাজে লাগে, নিজেদের কারো লাগে, অর্থাৎ একটা ডেটাবেসের একটা স্টোর রাখতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ, এটা ভারত সরকার আমাদের দিয়েছে, আমরা নিজেরাও করছি, রিসার্চ, পাইলট স্টাডি, ডেটাবেস জেনারেশন। দ্বিতীয়টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। আমি যতক্ষণ না তৈরি করছি ক্যাডার, জেরিয়াট্রিক্স কেয়ার গিভার, ততক্ষণ ওই কেয়ার ব্যাপারটা তো সমাধান হচ্ছে না। অতএব আমরা যারা রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার, আমাদের এটার উপরে ভারত সরকারের নির্দেশ হচ্ছে, তোমরা যতখানি সম্ভব, ইনফ্যাক্ট আমাদের টার্গেট দিয়ে দিয়েছে একদম ফরেস্ট ইয়ারের মধ্যে, যে জেরিয়াট্রিক কেয়ার গিভার তৈরি করতে হবে। 2000 সাল থেকে